প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার শুভকামনায় শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এটা 10ম ক্লাস। শুরুতেই দেখো এখানে একটা কোশ্চেন আছে, একটা চিত্র আছে। সবাই চিত্রটা একটু ফলো করো। চিত্রে কি দেওয়া আছে একটু দেখো সবাই। কি দেওয়া আছে দেখো, নৌকার বেগ দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, শিক্ষার্থীরা তোমরা সবাই একটা, এখানে একটা নৌকা আছে। নৌকাটা দেখাইনি আমি। একটা নদী আছে, ঠিক আছে। এখানে একটা কি আছে, নদী আছে। নদীর প্রস্থ এবি আছে 40 কিলোমিটার। এরপরে নৌকা যাচ্ছে, দেখো এ বিন্দু থেকে যাত্রা করছে। ফলো করো সবাই। এই বিন্দু থেকে কি যাত্রা করছে, নৌকা। এটা এ পি দেই, পি বরাবর নৌকা যাচ্ছে। এই পি বরাবর নৌকা যাচ্ছে কত বেগে? 12 কিলোমিটার পার আওয়ার বেগে। আর স্রোত হইল নদী বরাবর, এই বরাবর, সেটা 4 কিলোমিটার পার আওয়ার। সবাই একটু ফলো করো এবং তুলে ফেলো। এখানে কোশ্চেনগুলি আছে, আশা করি এটা তুলছো। কোশ্চেন আছে, কয়েকটা কোশ্চেন আছে। প্রথম বলছে নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ, এটা নির্ণয় করবা। নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ। এখানে দেখো কার, নদীর প্রস্থ বরাবর বেগের বরাবর নৌকার। এটা বলবে নৌকার বেগের উপাংশ, ঠিক আছে। নৌকার বেগের উপাংশ নির্ণয় করবা। কি হবে আমরা জানি, একটা ভেক্টরকে দুইটা উপাংশে, লবণ উপাংশে বিভক্ত যদি করি, তো এই বরাবর মনে করো এই উপাংশটুকুই, তাহলে কি হবে, এটা যদি এখানে টানি এই উপাংশটুকু, এখানে যদি আমরা এ পি দেই বা এ এখানে ডি দেই, তাহলে এডি সমান সমান একটা লম্ব আঁকলে এডি হলো উপাংশ, এটা হলো ভূমিপাংশ, আর লম্ব বরাবর কি পিডি। এখান থেকে যদি আমরা এটা টানি, এটা 40, তোমরা লিখে ফেলছো মনে হয়। এই এডি হলো প্রস্থ বরাবর। তাই তোমাকে প্রথম বের করছে নদীর প্রস্থ বরাবর নৌকার উপাংশ, তাহলে এইটা বের করতে পারছি। তো এটাকে আমি ভি ওয়াই দ্বারা চিহ্নিত করছি। আর এইটা কি ভি, এটা যেহেতু নৌকা, বি দেই বোট, আর বের করতে হবে ভি ওয়াই। তাহলে এখানে যদি দেখো সাইন থিটা দেই, সাইন থিটা সমান কি হবে, ভি ওয়াই বাই ভিডি, ভিবি তো দেওয়াই আছে। তাহলে ভি ওয়াই সমান আমরা কি পাই, ভিবি যদি আর গুণন করি, ভিবি সাইন কত ডিগ্রি, 40 ডিগ্রি। তো এটা সবাই বের করে ফেলো। তো 1 নম্বরের উত্তরটা কি হবে, 1-এর কোশ্চেনটা সবাই তুলে ফেলছো, আমি 1 মুছে ফেলবো। তাহলে 1-এর উত্তরটা হলো কি, 1 নম্বরের উত্তরটা কি হবে, ভি ওয়াই ইকুয়ালস টু ভিবি, বি হইল বেগ, কার, বোর্ডের বেগ, সাইন 40, এই বরাবর সাইন আসবে। তাহলে এখানে ভিবি মানে বি কত, 12, আর এইটা দাও সাইন 40, কত আসে একটু সেন্ড করো। আশা করি এটা বুঝতে পারছো। যে বলছে নদীর, কোশ্চেনটা ছিল নদীর প্রস্থ বরাবর বেগ, নৌকার বেগের উপাংশ কত, একটু দ্রুত করে দাও। এটা কত আসে একটু করো। এরপর আছে পরের কোশ্চেনটা ছিল এটা, নদীর তীর বরাবর নৌকার বেগের উপাংশ বোঝাচ্ছে, এটা তীর বরাবর। তাহলে এটা 7.71, অনেকেই করে ফেলছো যে 7.71, ভেরি গুড। এটা অলরেডি কমপ্লিট অনেকের। এর পরের কোশ্চেনটা দেখো, নদীর তীর বরাবর, তীর মানে কি এই বরাবর,
তাহলে এবারে কি কস, কারণ এইটুকু হলো কস, তাহলে এখানে ভি এক্স যদি ব্যবহার করি, ভি এক্স, তো ভি এক্স সমান সমান কী হবে, কস হবে। তাহলে নদীর তীর বরাবর নৌকার বেগ, বেগের উপাংশ, এটা বেগের উপাংশ লেখো। তাহলে দুই, দুই কী হবে দেখো, তাহলে দুই হলো কোশ্চেন আমি মুছে ফেলছি যারা তুলছো, দুই হলো ভি এক্স ইকুয়ালস টু ভিবি কস 40, কত হয় একটু বের করো, কস 40, বি এর মান তো জানোই 12 কস, খুব তাড়াতাড়ি করবে 40 ইকুয়ালস টু মানটা বের করে ফেলো। ঠিক আছে, পরেরটা তাহলে 2 শেষ, এবার 3 7.7 সিএম দিয়েছো। পরেরটা করতে থাকো, খুব দ্রুত করতে হবে, আমাদের অনেকগুলি অঙ্ক করতে হবে। এটা আমরা আগে যেহেতু এই সংখ্যা দিয়েছি, এটা 1 দাও আর এটা 2 শেষ। আজকাল যদিও 25টা করার কথা ছিলাম, পারবো না 25টা, এখানে মনে হয় আর সে হ্যাঁ 9.19 অনেকেই দিয়েছো। এরপরে দেখো তীর বরাবর মোট বেগ কত হবে, তীর বরাবর মোট বেগ। এবার 3 নম্বর কোশ্চেন, তাহলে তীর বরাবর, তীর বরাবর, আচ্ছা তীর বরাবর মোট বেগ, মোট বেগ কি হবে বলো তো? এই যে এইটাকে তুমি কি ধরবা, স্রোতের বেগ, যেহেতু ভি ফ্লো, এই জন্য ভি এফ ধরলাম। তাহলে মোট বেগ হবে ভি সমান সমান তীর বরাবর, তাহলে ভি এক্স প্লাস এই ভি এফ, এফের মান কত এটা যোগ করে দেবে জাস্ট। তো তীর বরাবর এটার বেগ তোমরা নির্ণয় করতে পারবে কত, শুধু যোগ করে দেবে তীর বরাবর বেগ, এটাও তোমরা বুঝে গেল। এরপরে আছে প্রস্থ পরা, দেখো পরেরটা কোশ্চেন 4, ওইটা একটু কত যোগ করে পাঠাও তীর বরাবর। এরপর 4 নম্বর দেখো যে নদীর প্রস্থ বরাবর পার হতে কত সময় লাগবে। এবারে আমি তোমাদের এটা দুইভাবে করা যায়, বলছে যে নদীর প্রস্থ বরাবর পার হতে কত সময় লাগবে, এটা একটা কোশ্চেন। তাহলে দেখো এই নদী এপার থেকে ওপার যেতে প্রথমে এর বেগের এই উপাংশটা কত, এই বরাবর বেগের উপাংশ কত, ভি ওয়াই। তাহলে আমরা জানি বেগ গুণ কি দিয়ে গুণ করতে পারি, বেগ গুণ দূরত্ব, বেগ গুণ সময় যদি করি তাহলে আমরা দূরত্ব পাবো। তাহলে এই বরাবর যেহেতু এই বরাবর উপাংশ হইল ভিবি সাইন, তাহলে মোট দূরত্ব আবার কত, 40 কিলোমিটার। তাহলে টি সমান কি হবে, তাহলে আমরা নদীর প্রস্থ বরাবর পার হতে কত সময় লাগে, তাহলে আমরা এটা টি লিখতে পারি। এটা নদীর প্রস্থ বরাবর পার হওয়ার কি হবে, সময় আমরা কি জানি, আমরা সাধারণত জানি ভি ইকুয়ালস টু এস বাই টি। এবার কি হবে, এস বাই টি, তাহলে টিটা জাস্ট এই সাইডে নিয়ে আসবো, তাহলে এস বাই কি হবে ভি। তাহলে সময় টি ইকুয়ালস টু, এখানে এস এর পরিবর্তে কি হবে, এস এর পরিবর্তে হবে এবি মানে দূরত্ব, এবি দূরত্ব, তোমরা একটা লিখে দেবা যে এবি বরাবর যেহেতু বেগও আছে, দূরত্ব বাই কি হবে বেগ। কোন বেগ, এখানে দেখো এই বরাবর, তাহলে হবে ভি ওয়াই, তাহলে এটা দিয়ে ভাগ করার পর যেটা হবে সেটা একটু দ্রুত সেন্ড করো, যে বুঝতে পারছো কিনা সেটা দেখো। বেগ, তাহলে আমরা এটাও বের করতে পারবো, এবি দূরত্ব বাই ভি ওয়াই দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয় একটু বের করো। তাহলে আমরা এখান থেকে বের করো কত, একক লাগবে, কিন্তু তোমরা এগুলি বের করার সময় অবশ্যই একক লাগবে। এরপরে আচ্ছা এটা অনেকেই দিয়েছো, একটু দেখো ভাগটার জাস্ট করিয়া কত হয়েছে আমি একটু দেখবো, তোমরা কিন্তু ঠিক আছে 5 হ্যাঁ ভেরি গুড। এই যে সময় দিয়েছো অনেকে 5.11 আবার দিয়েছো,
13 পয়েন্ট এটা কি, তোমরা এককটা দিলে আমি সহজভাবে একটু বুঝতে পারবো যে এটা কি। এরপরে দেখো, নদীর প্রস্থ বরাবর পার হতে হলে, একদম প্রস্থ বরাবর পার হতে হলে নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ কত হতে পারে হবে। পরের কোশ্চেনটা দেখো, এটা একটু এখানে বাঁকা দেখা যাচ্ছে, কিন্তু লেখাটা কিন্তু অত বাঁকা না, তাও আমি একটু আবার লিখে দিচ্ছি। বলছে কোশ্চেনটা, নদীর প্রস্থ বরাবর বরাবর পার হতে হলে স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ কত হবে। অর্থাৎ কি একদম সোজা পার হবে এই থেকে এই দিকে, তাহলে কত কোণে পাড়ি দিলে সে সোজা যাবে। আচ্ছা, এটা বাঁকা দেখা যাচ্ছে কিন্তু এত বাঁকা না, লেখাটা কিন্তু ঠিক আছে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে কোশ্চেনটা তুলছো কিনা সেটা দেখো। আচ্ছা, আমরা উপরে মুছে ফেলি, উপরে যেহেতু কাজগুলি শেষ 5 পর্যন্ত। তাহলে এখানে দেখো বলছে নদীর প্রস্থ বরাবর পার হতে হলে স্রোতের ও নৌকার বেগ কত হবে। এটা কিন্তু আমি অনেকবার করাইছি তোমাদের। তাহলে এখানে এই ধরি লিখব, ধরি নৌকার ও স্রোতের মধ্যবর্তী কোণ আলফা হলে এবি বরাবর নৌকা পৌঁছাবে। যেহেতু সংক্ষেপে আমি আর কিছু লিখব, ওপার পৌঁছাবে, নৌকা এবি বরাবর নৌকা ওপার পৌঁছাবে। আচ্ছা, আমি এখানে সহজভাবে লিখব, দেখো tan থিটা অর্থাৎ tan 90, তাহলে এই স্রোতের সাথে এ কোণ তৈরি করছো 90, tan 90। আমরা জানি যার সাথে কোণ তৈরি করবে, কার সাথে, স্রোতের বেগের সাথে, তাকে আগে লিখবো এখানে VF। আর একটা কি নৌকা, তাহলে VB cos আলফা। আশা করি বুঝতে পারছো। আর উপরে হবে কি VB sin আলফা। এখন মানটা জাস্ট বসাই দেবা। আমরা এই tan 90 কি ইনফিনিটিভ, এটা সবাই জানি। tan 90 মানে ইনফিনিটিভ। আচ্ছা, তোমার এটা ঠিক করে দিই আমি, ইনফিনিটিভ। এবারে তোমরা বের করো কত হবে। ইনফিনিটিভ কিন্তু মুখটা বন্ধ থাকে, এটা খেয়াল করবা, আলফার সাথে মিলে ফেলবে না। ইকুয়ালস টু কত হয় দেখো, VF মানে কত 4 প্লাস এটা কত VB মানে বোর্ডের 12 cos আলফা, আমাদের উদ্দেশ্য আলফা বের করা। আর এটা কত হবে 12 sin আলফা। এখন এটাকে জাস্ট রিপ্লেস করে দেবা, এটাকে এদিক নিয়ে আসো, 4 প্লাস 12 cos আলফা ইকুয়ালস টু কী লিখবে 12 sin আলফা বাই ইনফিনিটিভ। ঠিক আছে, আলফা বাই ইনফিনিটিভ। তোমরা জানো সামথিং বাই ইনফিনিটিভ সমান 0 হয়ে যায় নাকি, তাহলে এই অংশটা কি হবে 0, এটা হলো 0। তাহলে এখান থেকে তোমরা এই আলফার মান বাই করবে। আলফা সমান কী হবে cos ইনভার্স, এখান থেকে দেখা গেছে যে 4/12 কত হয়, একটু ক্যালকুলেটার বের করিয়া দাও, একটু সেন্ড করো কত হয়। তোমরা একটু তোমাদের একটু সামান্য কাজগুলি দিচ্ছি আমি। আচ্ছা, অনেকেই বের করবে 109 ডিগ্রি। ওকে, এখানে অনেক সময় আসতে পারে যে লব্ধির সাথে তাহলে কোন কত তৈরি করবে, তখন কিন্তু লব্ধি ওই বরাবর। ভেরি গুড, অনেকেই করে ফেলছো, থ্যাংক ইউ, আমার আগেই করে ফেলছো। এটাই কিন্তু আমি চাচ্ছি সবসময়। তাহলে আমাদের এই অংশটুকু শেষ মোটামুটি। এরপরে আসো, দেখো এইখানে একটা চিত্র আছে। হ্যাঁ, সবাই করে ফেলছো, সবাই আন্তরিক আছো। 6 নম্বর করবো 6, তাহলে 5টা শেষ, এরপর 6 করবো, মানে এইটার ভিতর দিয়ে 5টা গেল। এরপরে 6 নম্বর কি হবে সবাই একটু দেখো। 6তে একটা চিত্র আছে, এই চিত্রটা আছে, এটা হলো আলফা। এখানে কোশ্চেন হলো আলফা ইকুয়াল টু হোয়াট,
এটা আমি করে দিব না, এটা তোমরা সবাই পারো এবং দ্রুত করবে, খুব সংক্ষেপে করবে, বড় করা দরকার নাই, মানে শর্টকাট করবে। আলফা ইকুয়ালস টু একটু শর্টকাট করার চেষ্টা করবে, বড় করার চেষ্টা করবে না। আমি পাশে একটু দেখাইতে পারি, জাস্ট তোমাদের যেটু এই আলফা ইকুয়ালস টু ডাইরেক্ট করবে, আলফা ইকুয়ালস টু কস ইনভার্স কী লিখবে, এ ডট বি, এ ডট বি, আর এ ডট বি নিচে হইল এ বি। এখানে একটা জিনিস তোমরা প্রায় ভুল করে আমরা দেখি, এর মানটা কিন্তু ভিন্ন বের করতে হবে, আর বি এর মানও ভিন্ন বের করতে হবে। তোমরা এই কাজটা অনেক সময় ভুল করো, যে এ বি একদম করে ফেলো। প্রথমে এ ডট বি তো উপরেরটা বের করবে, এরপরে এর মান ভিন্ন, বি এর মান ভিন্ন। তাহলে তোমরা এখানে করে এরপর কত হয় দেখো, এখানে আমি ডাইরেক্ট যদি করি গুণ করলে, ডটের ক্ষেত্রে আমরা জানি আই এর ক্ষেত্রে আই 1 হয়, আর বাকিগুলো কিন্তু 1 হয় না। তাহলে এইখানে কি হবে, সমীকরণটা তোমরা দেখছো অলরেডি। তাহলে এ ডট এ, তাহলে আই এর সাথে আই গুণ করলে 1 হয়, তাহলে দেখা যাচ্ছে কি 2 × 6 সমান কত হবে 12। উপরে তোমরা লিখতে পারো, উপরে তাহলে তোমরা লিখে ফেলো কত হয় দেখো, উপরে হলো 12, আমি গুণ করে দিচ্ছি, এইটা আর এইটা গুণ করলে 12। তাহলে কস ইনভার্স থাকবে এখানে, কস ইনভার্স। এরপরে এখানে যদি এইটা এইটা গুণ করো 12, আবার এইটা আর এই প্লাস মাইনাসে মাইনাস কত 6, আবার এটা এটা গুণ করে প্লাস মাইনাস 2, তাহলে উপরে এই অংশ। আর নিচেরটা অন্য জায়গায় করতে পারো, অথবা এখানে রুট দিয়ে করতে পারো, এখানে 2বার রুট দেবে, এই বড় করে একটু বড় হবে যদিও, তো রুট দিয়ে যদি করো, যেমন এইটার কত আছে 2² এটা এখানে লিখতে পারো। আমি এখানে একটু করে নিই 2² তারপরে কত আসছে দেখো, ওটাও 2² প্লাস মাইনাস 1², তো টোটাল হলো 9। এখানে অনেক সময় কি করা হয় যে এই মাইনাসটার উপরে অনেক সময় দেখো, এখানে দেখা যায় যে অনেক সময় মাইনাসটা না দিয়ে ভুল করে থাকে। তাহলে দেখো প্রথম অংশ কি এর পরিবর্তে কত পেয়েছি 9। এরপরে সেমভাবে বি যদি করো দেখো, বি এর কত হয় 6² প্লাস কত হয় -3²। আচ্ছা, মাইনাসটা ভিতরে দেবে অবশ্যই 2² তাহলে 36 প্লাস 9 প্লাস 4 কত হয়, এখন করো 39, আর এটা কত হয় এখন যদি করো তাহলে 49, তাহলে 49 এই সোজা হয়ে গেল, সহজ। তো এইভাবে তোমরা দ্রুত করার চেষ্টা করবা, আশা করি অনেকেই করে ফেলছো, কারণ তোমরা আমার চেয়েও খুব দ্রুত করো। হ্যাঁ, অনিমা ইসলাম, তারপর অনেকেই করে ফেলছো, ভেরি গুড। আবার অনেকে আমি দেখছি কোনো সময় 16 জন, কোনো সময় 12 জন, কোনো সময় 8 জন। তোমাদের তো ধৈর্য হয়তো একটু কম, কিন্তু যেহেতু ফিজিক্স পড়তেছো তোমাকে ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই বাবা। আর না হয় বাসায় তোমাকে পড়তে হবে। এই বাসায় পড়ার চেয়ে এই ধৈর্যটুকু ধরো, তোমাকে প্রাইভেটেও কম পড়তে হবে। কারণ ন্যাশনাল কলেজ আমি চেষ্টা করি যাতে বাসায় মানে কোনো জায়গায় পড়তে তুমি না হয়, অর্থাৎ প্রাইভেট পড়ার চেয়ে একটু কষ্ট করো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। যারা রেগুলার ক্লাস করছে তারা কিন্তু অলরেডি অনেক কিছু শিখে গেছে। তাহলে এটা শেষ, তাহলে এটা শেষ হয়ে গেল, আলফার মানটা পেয়ে গেলাম। এরপরে কি আছে দেখো, দুইটি সমান বল 180 ডিগ্রি কোণের কম যে কোনো কোণে ক্রিয়া করলে তাদের কি করে, তাদের লব্ধি সাথে। তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে, 180 ডিগ্রির চেয়ে কম কোণ। তাহলে আমরা এটা জানি, যদি দেখো যদি পিও এটা কত 6, 7 নম্বর করছি আমি এখন, যদি পি ও পি দুইটাই কিন্তু সমান বলছে, দুইটি ভেক্টর বা এখানে লিখি পি ও কিউ, দুইটি ভেক্টরের মান পি সমান কিউ সমান এক্স হয়, এবং মধ্যবর্তী কোণ আলফা হয়, তবে যে কোনো একটির সাথে লব্ধি
থিটা কোণ কোণ তৈরি করলে করলে কি হবে? তোমরা সূত্রটা জানো। থিটা কোণ তৈরি করলে আমি এটা মুছে ফেলি। যদি বলছে দেখো একটু ফলো করো, করলে কি জানি আমরা টেন থিটা ইকুয়ালস টু যে কোনো একটা আমরা পি ধরলাম, পি প্লাস কিউ প্লাস এটাকে কজ আলফা, আর এটা হলো কিউ সাইন আলফা। এবার যেহেতু সমান বলছে টেন থিটা সমান দেখো এক্স প্লাস এক্স কস আলফা, এরপর এটা কী হলো এক্স সাইন আলফা। এক্স কমন নিয়ে কাটা যায়, এটা অনেকেই পারবো হয়তো। দেখো এক্স যদি কমন নিয়ে কাটা যায় তাহলে পুরো কী হবে? ক্যালকুলেশনটা একটু করো, কী হবে ক্যালকুলেশনটা? এক্স যদি কাটা যায় তাহলে আমরা এখানে কী লিখতে পারি? আমি এটা একটু মুছে ফেলি, তারপরে ফলো করো। তাহলে কি হবে? টেন থিটা সমান এখানে থাকে এক্স কাটা গেল সাইন আলফা, আর নিচে কি ওয়ান প্লাস কজ আলফা। এখন তুমি যদি সূত্র বসাও এখানে ফলো করো, সাইন টু থিটার সূত্র সবাই জানো। সাইন টু থিটার সূত্র কত? কস থিটা বাই সাইন টু থিটার সূত্র আমি একটু পাশে লিখছি যে তোমরা দেখো। সাইন টু থিটা সমান কি ছিল? কস টু থিটা দিয়ে ব্যবহার করি আমরা এখানে। কস টু থিটা সমান হইল, এটার সাথে মিলেই লিখি, বা এটার সমান কি টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এটাকে যদি তুমি সাইড চেঞ্জ করো তাহলে দেখো এই আকার আসবে। তাহলে কি হয়? ওয়ান প্লাস কত হয়? কস টু থিটা সমান টু কজ স্কোয়ার থিটা। এখন এখানে আছে কি সাইন আলফা, তাহলে তার অর্ধেক হবে। এখানে টু থিটা ছিল, থিটা হয়েছে। তাহলে এখানে যেহেতু কি আছে, এখানে আছে কি তোমার কস আলফা আছে, তাহলে আলফা বাই টু হবে। অর্থাৎ এইখানে যদি থিটা হয়, এখানে থিটা আছে, তাহলে এটা কি হবে? থিটা বাই টু। খেয়াল করো মাইনাস ওয়ান, তাহলে স্বাভাবিকভাবে থিটা বাই টু, আর এটা কি হবে? শুধু থিটা। তাহলে এটার সাথে এটা পুরো মিলে গেছে দেখো। তাহলে এইটাকে আমরা লিখতে পারি। আর সাইন টু থিটার একটা সূত্রই আছে, সাইন টু থিটা। এটার সূত্র আমরা জানি টু কস থিটা সাইন থিটা, এটা তোমরা সবাই জানো। তাহলে এই সূত্র দুইটা আমরা এখানে ব্যবহার করব। এখানে টু নাই, অতএব এটা কী হবে? থিটা বাই টু। এটাও কী হবে? থিটা বাই টু। অর্থাৎ এখানে যা তার অর্ধেক হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখন এখানে যদি তোমরা করো তাহলে কি হয়? কি বলছে স্যার? ভেক্টর আদার ক্লাসগুলো কোথায় পাবা? আচ্ছা, এটা তোমরা সবগুলিতে পাবে। তাহলে তোমরা এইখানে দেখো, তাহলে কি লিখতে পারি সাইডে? এই সাইন থিটার পরিবর্তে এই সূত্রগুলো যদি লিখি, টু কি লিখবা? সাইন আলফা বাই টু, এরপর কস আলফা বাই টু, আর নিচে লিখবা কি টু কজ স্কোয়ার আলফা বাই টু। আশা করি এটা দেখা যাচ্ছে সবার। কস দেখো, এটা যদি হয় তাহলে আমি একটু উপরে মুছে ফেলবো। এখন খেয়াল করো, এটা মুছে ফেলছি। আমার কোশ্চেনটা জানা আছে, তাহলে আমি যদি এখানে মুছে আমি কাজটা করি তাহলে একটু ফলো করো। আমি এই লাইন পর্যন্ত মুছে ফেলতে পারি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে টেন থিটা ইকুয়ালস টু, এখানে কাটাকাটি যাওয়ার টু টু আলফা বাই টু, এরপরে কস আলফা বাই টু। তাহলে কি পাই আমরা? টেন থিটা সমান টেন আলফা বাই টু। সুতরাং থিটা সমান আলফা বাই টু। এখন তুমি এইটুকু করা হলো, এটা যেহেতু উচ্চতার দক্ষতা, তাহলে এখন এইটুকু করার পরে তুমি অবশ্যই কি করবা? যে ওই যে 180 চেয়ে কম, যদি মনে করো যে আলফা ইকুয়াল টু, এখানে দেখাই যাচ্ছে আলফা ইকুয়াল টু মনে করো যে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা ইকুয়ালস টু 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে এভাবে 2-3টা এক্সাম্পল দিয়ে তুমি দেখাই দিতে পারো। এটা উচ্চতার দক্ষতার একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা এই টাইপের অঙ্ক আসলে এগুলি পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে এখানে দেখো, এখানে বলছে
একজন ছাতা ধরে যাচ্ছে, আমি মুছে ফেলবো। উপরেরটা যেহেতু কমপ্লিট, উপরেরটা আশা করি বুঝতে পারছো সবাই যে সৃজনশীল কোশ্চেনটা এইভাবেই দেবে, তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, কারণ এভাবেই আসবে এবং তুমি 2-3টে ইচ্ছা মতো কোন বসাইয়া ওই 190 চেয়ে কম। তারপরে এইখানে দেখো এই বৃষ্টি নামছে, বৃষ্টি নামার সময় আমরা ছাতাগুলি ধরি, তাহলে ছাতা কীভাবে ধরবো সেটা কিন্তু একটা অঙ্ক বিষয় আছে এখানে। ছাতাটা কত ডিগ্রি কোণে ধরতে হবে। এখানে দেখো বাতাস বইছে এই বরাবর, বাতাস ও এ মনে করলাম, এটাকে পিছন দিক কল্পনা করতে হবে, আর এদিকে বৃষ্টি নামছে নিচের দিকে, তাহলে ছাতা ধরতে হবে নির্দিষ্ট এইটার সাথে, অর্থাৎ উলম্বের সাথে কার্ভ, এই বৃষ্টির সাথে থিটা কোণে খেয়াল করবে। তাহলে এটা কি থিটা, স্বাভাবিক বলা যায় এটা থিটা হইলো, এটাও কি হবে থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তাহলে ও এ বরাবর তোমার বাতাসের বেগ দেওয়া আছে কত 12, আর ও বি বরাবর তোমার বৃষ্টির, এখানে যদি দেই এটা হলো ও এ আর এটা বি দেই, দেখো দেখা যাচ্ছে কিনা। ও বি বরাবর বৃষ্টি নামছে, সেটার বেগ হলো কত তোমার ওখানে দিয়ে 30। সুতরাং কত কোণে ছাতা ধরতে হবে, তাহলে এখানে কোশ্চেন হলো কত কোণে ছাতা ধরতে হবে, ছাতা। তাহলে এখানে লিখবা চিত্র পাই, সরাসরি করবে পাই কি, এটা এই বরাবর কাজ করতেছে, এটাকে পিছন দিক কল্পনা করতেছে তার, তাহলে কি তার লোভ দিই। তাহলে এইটার সাথে অর্থাৎ বৃষ্টির, এই যে বৃষ্টির সাথে অর্থাৎ বৃষ্টি যে পড়ছে তার সাথে এই যে বাতাসের যে দুইটা কোণ, এর একটা লোভ দিই পাওয়া গেছে। তাহলে তোমরা লাগবা যে ধরি চিত্র থেকে পাই বা চিত্রে ধরি, তোমরা চিত্রটা আবার এঁকে নেবা, চিত্রে ধরি বৃষ্টির বেগের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে এখানে এখন কি পাও, যদি থিটা কোণে ছাতা ধরতে হয় তাহলে কি পাবে, এখানে খেয়াল করো, এটা কি বৃষ্টি, ঠিক আছে, এটা হলো বৃষ্টি, তো এটা হলো বৃষ্টি। আর কিভাবে, আর একটা জিনিস হলো এইদিকে কি আসতেছে, তাহলে এখন বৃষ্টি আসলে এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি এইভাবে আঁকো বা এইটার এভাবে করো, তাহলে লম্ব কোনটা, লম্ব হলে এটা লম্ব বরাবর, আর এইটা কি বরাবর, এটা হলো ভূমি বরাবর। এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা তখন ভূমি হয়ে গেল, কারণ কোনটা সৃষ্টি করছে এইটার সাথে, আর যদি তুমি এইটার সাথে কোন সৃষ্টি করতো তখন কিন্তু উল্টো হইতো। এটা জন্য দুঃখিত। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো tan থিটা সমান আমরা কি লিখব, তাহলে ভূমি রেইন, এই বরাবর হইল রেইন মানে ভি আর, এই বরাবর ভি আর, তাহলে আমরা লিখতে পারবো কি, এখানে তোমরা বলো কি লিখব, ভি আর, আর এই বরাবর হইল ভি এফ, তো এইটা হয়ে গেল লম্ব আর এটা হলো ভূমি। তাহলে কি লিখবো তোমরা একটু নিজেরা কষ্ট করে করো। তাহলে ভি আরটা কি ভূমি হয়ে গেল, তাহলে ভি আর নিচে আর এর ভি এফ। ওকে, বুঝতে পারছো সবাই মনে করি। তাহলে এটা মানটা একটু বের করো সবাই, দেখো দেখা যাচ্ছে কিনা, যে সবাই বুঝতে পারছো কিনা। তাহলে তোমরা এখানে উপরে ধরেন, ওকে, আসলে এবার বলতে হবে, নাহলে আমি বুঝতেছি না তো। তাহলে tan থিটা সমান কি বলছি, ভি এফ বাই ভি আর, মানে বাতাস বইছে এই বরাবর আর ভূমি হইল এইটা। তাহলে আশা করি এখন দেখা যাচ্ছে, তোমরা এই মানটা একটু বের করে সেন্ড করো, দেখা যাচ্ছে আমার মনে হয় ভি এফ ভি আর এর মানটা বসাইয়ে থিটার মানটা বের করো, থিটার মানটা কত হবে, tan ইনভার্স এত, একটু দ্রুত করার চেষ্টা করো, আমরা তারপরে এসে যাব, দ্রুত একটু করার চেষ্টা করো, কত হয় সেন্ড করো একটু, ভি এফ বাই ভি, এটা করলে কত হয় সবাই একটু এটা বের করে দাও। এখন আমার মনে হয় দেখা যাচ্ছে 21.80, রাজু থ্যাংক ইউ, 21 দিস তো, আচ্ছা যেটা হয় সবাই একটু বের করে সেন্ড করো, তাহলে কনফিডেন্ট লেভেলটা একটু বাড়বে। এত ডিগ্রি মারিয়া করছে, ওকে
আল হাসান, আচ্ছা থ্যাংক ইউ। অনেকেই করছে, অনেকেই একই হয়েছে। অতএব আমরা সবাই ওই মানটাকে ধরে নেব। আশা করি এবার বৃষ্টি এবং কার বেগ, বাতাসের বেগ থাকলে ছাতা কীভাবে ধরতে হবে তুমি রাস্তায় নেমে এটা ঠিক মতো ধরতে পারবা। এবার আর কোনো ই নেই। এরপরে আসো এই দিকে একটু ফলো করো, না দেখা গেলে বললো দেখা যাচ্ছে কিনা। 10 আর 9 কিন্তু 10 না 9, একটু দূরে নিচ্ছি। দূরে নিলেও কি দেখতে কোনো অসুবিধা হবে না মনে হয়। দেখো কি আছে, এই টাইপের অঙ্ক তোমরা অনেক করছো এবং তোমরা খুব পছন্দ করো এই অঙ্কটা। আমার মনে হয় যে পি ভেক্টর ইকুয়ালস টু 2y প্লাস 3z প্লাস 6k হলে পি এর সাথে এক্স ওয়াই জেড অক্ষের সৃষ্ট কোণগুলো বের করবে। এটা খুব সংক্ষেপে করবে, কোনোভাবেই করে না। তোমরা দ্রুত করার চেষ্টা করো যে কিভাবে এটা কোণগুলো কিভাবে বের করবে। যে আই গুণ করলে কি হয়, 1 হয়। আই গুণ করলে 1 হয়। তো এখানে আইয়ের সাথে অর্থাৎ এক্স অক্ষ আই বরাবর ক্রিয়া করে, সুতরাং আইয়ের সাথে আই যদি গুণ করো তাহলে কি হবে, শুধু ওই যে 2-র সাথে আছে 2 ইন্টু আই, আই গুণ করলে 1, তাহলে উপরে হবে 2। তাহলে আমরা এর একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা সবাই মনে রাখবা যে এক্স অক্ষের সাথে, এখানে লিখব এক্স অক্ষের সাথে পি ভেক্টর, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে। এক্স অক্ষের সাথে পি ভেক্টর আলফা কোণ সৃষ্টি করলে আলফা ইকুয়ালস টু, খেয়াল রাখো খুব সংক্ষেপে, রুট ওভার কী হবে, এইটাকে বলবো পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, উপাংশগুলি প্লাস পি জেড স্কোয়ার। আর উপরে কি হবে, সরি এখানে আলফা সমান কজ ইনভার্স ব্র্যাকেট দেব, এখানে শুধু পি এক্স হবে, কারণ আই গুণ করলে অন হয়। আশা করি এই সূত্রটা বুঝতে পারছো। এখন সংক্ষেপে পি এক্স মানে কি, পি এক্স হলো আই এর সাথে যে আছে মানে 2, তাই 2 বসাবে আর নিচে রুট দিয়ে পি এক্স মানে 2, পি ওয়াই মানে 3 আর পি জেড মানে 6, এই মানগুলি বসাই দেবে। তোমরা বুঝতে পারছো আশা করি। এটার স্কোয়ার আছে, ভেরি গুড, এটার সাথে স্কোয়ার আছে, এটা মানটা বের করো সবাই। পি এক্স মানে 2, এটা তোমরা লিখে নিতে পারো। পি এক্স মানে 2, পি ওয়াই মানে কি 3 আর পি জেড মানে 6। তাহলে আবার ওয়াই অক্ষের সাথে এটা কি আলফা বিটা সৃষ্টি করলে, বিটা কোণ, আমি কোণ লিখিনি, বিটা কোণ সৃষ্টি করলে বিটা ইকুয়ালস টু সেম লেভেল কজ ইনভার্স। এবার উপরে কি হবে, শুধু পি হবে, পি ওয়াই হবে, আর নিচে রুট ওভার এটা ব্র্যাকেট দেবা পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। এটা তোমরা এভাবে করবে। আচ্ছা দুইটা, আর একটা কী রইল, তোমরা এটা করে দ্রুত সেন্ড করো। তাহলে আমরা অলরেডি দুইটা পেয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এরপরে জেড অক্ষের সাথে যদি সৃষ্টি করে তাহলে কি হবে, আমরা উপরে এটা মুছে ফেলতে পারি। জেড অক্ষের সাথে যদি সৃষ্টি করে, কোশ্চেনটা সবাই পড়ে নিচ্ছো যে পি ভেক্টরটি এক্স ওয়াই জেডের সাথে কী কোণ সৃষ্টি। এরপরে তোমরা যদি এখানে করো যে জেড অক্ষের সাথে কোণ তৈরি করলে গামা ইকুয়ালস টু কজ ইনভার্স কত হবে, উপরে পি জেড আর নিচের সব ঠিক আছে, পি এক্স স্কোয়ার পি ওয়াই স্কোয়ার পি জেড। ওকে, কোনটা বসাইয়া মানটা বেরোবে। পি জেড মানে কত মনে আছে তো, ওখানে যেটা ছিল কার সাথে, তোমার পি, এখানে দেখা যাচ্ছে। আশা করি এটা অনেকেই করে ফেলছো, 21 ডিগ্রি। তারপরে বাকিগুলো বের করো, দ্রুত বের করো। পি এক্স মানে আইয়ের সাথে যে ছিল, আর পি ওয়াই মানে জের সাথে
যত সংখ্যাটা ছিল, আর পিজেড মানে জের কের সাথে যে সংখ্যাটা, এগুলি বসে খুব সংক্ষেপে অঙ্কগুলি তোমরা করতে পারো। তাহলে এখানে তোমরা একটু দ্রুত পাঠাও, একটা মান পাঠাই দিচ্ছি, বাকিগুলো কত কত হবে সেগুলো একটু পাঠাই দাও, তাহলে আমি একটু দেখতে পারবো যে আসলে ঠিক আছে কিনা। অবশ্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়, কিন্তু তারপরে তোমরা এগুলি সেন্ড করো, মানে কমান্ডসে লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা। তাহলে এখানে px মানে 2, আর py মানে ছিল 3, আর pz মানে 6। এখানে আবার সাইনে আমি পজিটিভ দিয়েছি সবগুলি, সবসময় যে পজিটিভ থাকবে তা না, নেগেটিভও থাকতে পারে। আচ্ছা, তোমরা দ্রুত সেন্ড করে একটু পাঠাও যে পরেরগুলা ওকে। 31 ডিগ্রি আল্লাহান পাঠাইছে, তারপর একটু হ্যাঁ ফাইজুল মনে হয় একটু দেরিতে আসছো। তাহলে আমরা এরপরে আসো, তোমরা প্রত্যেকেই এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা গামা একদম নাম লিখে দিয়েছো, ভেরি গুড, এটাই কিন্তু চাচ্ছি আমি। অধিকাংশই তোমরা এই কাজটা করে ফেলছো। এরপরে যে শেষে যে কোশ্চেন আছে দেখো, একটার ভিতরে 2টা কোশ্চেন সর্বশেষ আজকের 10টি করার কথা ছিল, কিন্তু করতে পারি না, তাই টাইমটা আমি বেশি নিতে পারবো না, 10টা। সবচেয়ে বড় কথা হলো আজকে আমার বাসার যে বাড়ি এলাম, উনি অত্যন্ত ভালো লোক ছিল এবং বিশেষ করে আমার সাথে সম্পর্ক ভালো ছিল। উনি আগামীকাল মানে গতকাল হঠাৎ করেই মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবে। তোমরা যারা আছো প্রত্যেকেই একটু দোয়া করবে, এবং অত্যন্ত বাড়িওয়ালা হলেও অত্যন্ত ভালো লোক ছিল। কারণ তোমরা জানো যে আমার ছেলে অসুস্থর সময় উনি অনেক সহযোগিতা করছে, সবাই একটু দোয়া করবে। এই দোয়া করার জন্যই আমি কিন্তু তোমাদের একটু প্রার্থনা করছি, সবাই চলে যেতে হবে। যাই হোক, এই কারণেই একটু এখানে 10টা আমি করেই ফেলছি, মানে 10টা 25টা করার কথা ছিল, আজকের ক্লাসটা একটু কম নেব। এরপরে দেখো পরের কোশ্চেনটা একটু দেখো। পরের কোশ্চেনটা হলো আর ভেক্টর ইকুয়ালস টু আই কস টি জে, এরপর সাইন 5t। বলছে যে আর ভেক্টরটি সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি, মানে যতগুলো এখানে সলিনয়েডাল মানে তোমার বুঝতে হবে এটা হলো ডাইভারজেন্স, ডাইভারজেন্স আর 0। সলিনয়েডাল মানে ডাইভারজেন্স আর 0। তাহলে এইটাকে করলে যদি ডাইভারজেন্স আর 0 হয়, তাহলে আমরা এটাকে বলবো সলিনয়েডাল। সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে আমি একটু তোমরা যারা আছো আসলে এটি কি 0 হয় কিনা, তো 0 হইলে শুধু লিখে দাও করে যে 0 হয়, আর না হইলে সলিনয়েডাল হবে না। তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে সলিনয়েড, এখানে লিখবো আমরা জানি আর সলিনয়েডাল হবে যদি ডেল অর্থাৎ ডাইভারজেন্স তোমরা লিখতে পারো DIV 0 হয়। তোমরা শুধু বের করে দেখবে। দেখো এখানে আমি এখানে যদি করো তাহলে ডেল আর সমান, ডেল সমান তোমরা জানো ডট গুণন কিন্তু DDX, এটা কিন্তু ডি, কখনো ডেল্টা না, কিন্তু DDX প্লাস কি লিখতে পারো যে DDY কে DDZ, আর ডট কি হবে দেখো I cos 5t প্লাস J sin 5t। এখানে সবাই একটা জিনিস ফলো করো, ডিফারেনশিয়াল জানি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল শুধু ওখানে এক্স আছে, এক্স এর সাপেক্ষে আমরা এক্স কে করতে পারবো। আই গুণ করলে 1 হয়, সেটাও রাইট। রাজু অলরেডি বলে ফেলছো যে তাহলে এখানে তোমাদের একটু দেখাইতে হবে, কিন্তু তোমরা ভাববো না যে এটা না দেখিয়ে আমি মানে কমপ্লিট করে ফেলবো বা তোমরা কেউ করার চেষ্টা করছো, তাহলে কিন্তু হবে না, তোমাকে দেখাতে হবে। এখানে একটু দেখাতে হবে। দেখো এখানে হবে
আই এই গুণ করলে 1 হয়, তাই শুধু এই টার্মটা, আর আই যে গুণ করলে 0 হয়। তাহলে এই ডি আর এটাকে লিখতে পারো cos 5t 1 হয়, তাহলে আমি এটা লিখবো প্লাস ডি ডিওয়াই, এরপরে কি সাইন 5, এরপরে নাই কে নাই, তাহলে কে ডি ডিজেড, আর এখানে বাড়াইয়ে নিতে পারি, তাহলে কে থাকবে না, এটাকে লিখতে পারি 0। এই অংশ 0 হয়ে গেল। আর এই অংশ এক্স এর সাপেক্ষে করবো, বাট আছে কি টি, তাহলে এটা 0। আবার এটা ওয়াই সাপেক্ষে করবো, এটাও কি হলো, যে করবো ডিফারেন্সিয়াল কার সাপেক্ষে, অর্থাৎ আংশিক বা পার্শিয়াল ডিফারেন্সের নিয়ম হলো যে এই থাকতো যদি cos 5 ডিফারেন্সিয়াল করতে পারতাম, কিন্তু আছে কত cos 5t, আপনার ডিফারেন্সিয়াল করা সম্ভব না, এই জন্য এটা 0 ধ্রুবক। এটা ধরতে হবে যে 5t একটা ধ্রুবক। আর ডি ডিওয়াই সাইন 5z এটাও একটা ধ্রুবক রাশি, আর কে এর সাথে 0, এটা 0 0ই থাকতো, তাহলে এটা একটা কি হবে, সুতরাং ডাইভারজেন্স আর ইকুয়ালস টু 0। আমরা বলতে পারি এটা একটা সলিনয়েডাল। আর যদি এখানে 0 না হইতো, তাহলে আমরা বলতাম যে এটা কি সলিনয়েডাল নয়। এরপর আর একটা জিনিস আছে, এটা কি ঘূর্ণয়নশীল, কখন ঘূর্ণয়নশীল আর কতক্ষণ ঘূর্ণয়নশীল হবে না। তোমরা এখানে আর একটা শর্ত মনে রাখবে, এটা অবজেক্টিভও আসে, যে আর সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স এত 0 হয়। তাই শুধু আর এর কথা বলছি কেন, যে কোনো ভেক্টর রাশি সলিনয়েডাল হবে যদি তাকে তার ডাইভারজেন্স 0 হয়, আর না হলে সে সলিনয়েড হবে না। তাহলে এটা আমি এভাবে করলাম। আর কি ঘূর্ণয়নশীল, তাহলে এখানে লাগবা আর আর ঘূর্ণনশীল আর কি, ঘূর্ণনশীল হবে যদি ডেল ক্রস আর ইকুয়ালস টু 0 হয়। আশা করি বুঝতে পারছো। এটা কি ডেল ক্রস আর মানে কার্ল, এটা হলো কার্ল, যদি বা আর এর কার্ল যদি 0 হয় তাহলে এটা কি হবে, অঘূর্ণনশীল। আর কি হবে, অঘূর্ণয়নশীল। আর যদি কোনো মান থাকে তাহলে হবে কি ঘূর্ণয়নশীল। তাহলে এইটা এখন আমরা এখানে যদি বের করি, অর্থাৎ কার্ল, এটা মানে কার্ল আর, এটার পরিবর্তে লিখতে পারি কার্ল আর, তোমরা জানো এটার পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে এখানে যদি তুমি এটা করে ফেলো ডেল ক্রস আর, তাহলে দেখো এটাকে মডুলাস দিয়ে আই জে কে, এটা তোমরা লিখতে পারো। তাহলে এটা লিখলে ডি এক্স, এরপরে প্লাস ডি ডিওয়াই ডি ডিজেড, এটা লিখে ফেললাম। এরপরে আর এর গুলো বললাম যে এটা তো নাই 0, আর এটা লেখলা কি আই কি হলো cos 5t, আর এটা হলো কি হবে, এটা হলো আই সাইন 5t। তোমরা আশা করি বুঝতে পারছো, এটা নাই মানে 5t। এখন এটা দেখো ওয়াই সাপেক্ষে করবো, এটা 0 হয়ে যাবে। আবার এইটার সাপেক্ষে করলে, এটা যদি করো এটা গুণ করো, দেখো 0 হবে, এটা গুণ করলে 0 হবে। আবার আই নিলে কি হবে, এইটার সাপেক্ষে এটা ডিপেন্ড, আই নিলে এটা বাদ, তাহলে ডি ডিওয়াই 0কে 0 করলে 0 হয়, মাইনাস এটাও 0 হয়, আবার এটাও কি 0 হবে, এটা করে দেখাইতে হবে। সুতরাং এটা 0 হলে হবে কখন, যদি ডাইভারজেন্স কার্ল 0 হয়। যদি কার্ল 0 হয় তাহলে এটা হবে কি অঘূর্ণয়নশীল। তাহলে আজকের এইটুকুই তোমাদের থাকুক। আগামী একটা ক্লাস হয়তো ভেক্টরের হবে তোমাদের। তারপরে যদি ভেক্টরের কোনো কিছু জানা থাকে, তোমরা যদি এগুলি আমার গ্রুপে দিয়ে দাও যে এই জিনিসগুলি বাদ পড়ছে, তোমরা পুরো বইটা যখন পরীক্ষা দিতে যাবে বা ভর্তি পরীক্ষা দিতে যাবে, ফিজিক্সের জন্য যেন প্রাইভেট না করতে হয়, বা ফিজিক্সের জন্য যেন কোচিং না করতে হয়। ঠিক আছে, তোমরা এই চেষ্টা, হ্যাঁ অঘূর্ণনশীল লেখছো, রাজু লেখছো, থ্যাংক ইউ। কারণ তুমি যখন প্রাইভেট পড়তে যাও তোমার টাইম নষ্ট হয় আরেকজনের কাজ করতে গেলে, ওইটা যদি আমি দিতে পারি তাহলে তোমার বাবার টাকা বাঁচলো, তোমার সময় ব্যয় কম হলো, আবার তুমি ভালো একটা জায়গায়ও চান্স পাবে। এটাই কিন্তু আমি চাই না ফিজিক্স কোথাও প্রাইভেট পড়ো বা কোনোভাবে প্রাইভেট পড়ো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরিবারের শুভকামনায় এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ থাকার জন্য।